পাঠ করছি অনিন্দিতা দাশের লেখা গল্প ভাগশেষ। প্রায় দীর্ঘ 6 বছর পর ছোট মেশো শ্রাদ্ধ বাসরে অবন্তিকার সাথে দাদাভাইয়ের দেখা হলো। এর আগে আত্মীয় স্বজনদের যে কোনো অনুষ্ঠানে দুই ভাই বোন অত্যন্ত সযত্নে এড়িয়ে গেছেন, দুজনে একে অপরের মুখোমুখি হবেন না বলে। কিন্তু আজকের অনুষ্ঠানটা দুজনেই কিছুতে আর এড়াতে পারলেন না। অবন্তিকার ওনার দাদাভাই অরুণাংশুর জীবনে ছোট মাসি আর ছোট মেশোর অপরিসীম ভূমিকা। তাই ছোট মাসি যখন ওনাদের দুই ভাই বোনকে আলাদা আলাদাভাবে ফোনে বিশেষ অনুরোধ করেছিলেন আজকে ছোট মেশোর শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটিতে উপস্থিত থাকার জন্য, তখন কিছুতেই আর না করতে পারেননি দুজনেই। আত্মীয় স্বজনদের প্রত্যেকেরই কৌতূহলী চোখ অবন্তিকার অরুণাংশুকে ঘুরে ফিরে বারবার দেখছে। অবন্তিকার অসম্ভব অস্বস্তি হচ্ছে, যদিও মনে মনে ভালোই জানতেন যে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হতেই হবে আজ এখানে এসে। অরুণাংশু ছোট মেশো শ্রাদ্ধ বাসরে অবন্তিকা সামান্য পরে এলেন। শরীরটা বেশ কিছুদিন ধরেই জুতেন নেই। মনের সঙ্গে যুদ্ধ করতে করতে খুব ক্লান্ত অরুণাংশু। মোটামুটি 1 বছরের দূরত্বে বাবা মা মারা যাওয়ার পর থেকে অরুণাংশুর জীবনটা এত এলোমেলো হয়ে ঘেঁটে গেল। অরুণাংশুদের কেয়াতলা রোডের পারিবারিক 3তলা বাড়িটার 1তলাটা একটা ব্যাংকে ভাড়া দেওয়া ছিল। দোতলায় অরুণাংশুর বাবা মা বউ ছেলে নিয়ে সপরিবারে থাকতেন। 3তলার পুরোটা জুড়েই প্রায় অরুণাংশুদের পারিবারিক ব্যবসার মালপত্র গুছিয়ে রাখা থাকত। লেক মার্কেটের কাছে অরুণাংশুদের শাড়ির দোকানের ব্যবসা প্রায় 3 পুরুষ ধরে। দোকানটা কলেবরে খুব বড় নয়, কিন্তু ভিন্ন ধরনের সর্বভারতীয় অত্যন্ত রুচিসম্মত শাড়ির জন্য খুব বিখ্যাত। তাই ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে যে শাড়িগুলো দোকানের ব্যবসা বাবদ আসে সেগুলো গুছিয়ে 3তলার ঘরগুলোতে রাখা থাকত। এই নিয়ম অরুণাংশু অবন্তিকার দাদুর আমল থেকেই চলে আসছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ করে অরুণাংশু অবন্তিকার মা মারা গেছিলেন। তার 1 বছরের মধ্যেই বাবাও ঘুমের মধ্যেই চলে গেলেন। শ্রাদ্ধ শান্তি মেটার পরই এক রবিবার সকালে অবন্তিকা আর ওর বস সুদীপ অরুণাংশুদের কেয়াতলার বাড়িতে আসেন। সুদীপের বক্তব্য ছিল আইনের হিসেব মতো বাড়ি আর দোকানের অর্ধেক মালিকানা যেহেতু অবন্তিকার, তাই সেহেতু অবন্তিকাকে পুরো সম্পত্তির ভাগ বটোয়ারার ব্যাপারটা অরুণাংশুকে যত তাড়াতাড়ি সম্ভব বুঝিয়ে দিতে হবে। সুদীপের প্রস্তাব ছিল শাড়ির দোকানটা পুরোটাই অরুণাংশুর থাক, যেহেতু ওটা ওদের 3 পুরুষের পারিবারিক ব্যবসা। তাই সেই হিসেবে কেয়াতলার বাড়ির অর্ধেক নয়, 1তলা আর 2তলা মোট 2টো তলা অবন্তিকার নামে লিখে দিতে হবে অরুণাংশুকে। কারণ অত রমরমা শাড়ির দোকানের সমস্ত অংশীদারিত্ব স্বেচ্ছায় অবন্তিকা ছেড়ে দিচ্ছেন তার দাদাভাই অরুণাংশুকে। তাই এজন্যই বোন অবন্তিকাকে পৈতৃক বাড়ির 1তলা ও 2তলা ছেড়ে দিয়ে তারপর থেকে নিজের পরিবার নিয়ে অরুণাংশু 3তলায় থাকবেন। অরুণাংশু একেবারে হতবাক হয়ে যান। এত তাড়াতাড়ি এরকম একটা পরিস্থিতির সম্মুখীন যে তাকে হতে হবে তা তিনি ধারণাও করতে পারেননি। 1 ভাই 1 বোন, বাবা মা মিলে তাদের একটা ভরভরান্ত সংসার ছিল। বোন অবন্তিকার বিয়ের পর থেকেই সুদীপ ছিলেন তাদের বাড়ির জামাই কম ছেলে বেশি। অরুণাংশুর স্ত্রী মল্লিকা আর অবন্তিকা অসম্ভব ভালো বান্ধবী। অবন্তিকার 2 ছেলে সুহাস সুমিত আর অরুণাংশুর ছেলে অপ্রতিম কোনোদিনও একে অন্যকে মামাতো পিসতুতো ভাই বলে মনে করেনি। সবসময় একে অপরের সম্বন্ধে ওরা বলতো আমরা 3 ভাই। এমন একটা সুন্দর নিটোল পারিবারিক সম্পর্কে সম্পত্তির এমন চুলচেরা ভাগ বাটোয়ারা যে এত তাড়াতাড়ি এমন অদ্ভুতভাবে শুরু হয়ে যাবে সেটা কোশমিনকালেও চিন্তাভাবনাতেও আসেনি অরুণাংশুর। প্রাথমিক বিস্ময়ের ধাক্কাটা কাটিয়ে অরুণাংশুর প্রথম কথাটাই ছিল, বোন, সুদীপ যা বলছে তার সঙ্গে তুই সহমত? অবন্তিকার হয়ে প্রশ্নের উত্তরটা দিয়ে দেন সুদীপই। অত্যন্ত ক্রুদ্ধ স্বরে বলেন, আপনার বোন কি কচি খুকি না অবুঝ? যেটা ও ন্যায্য পাওনা তাই ও চাইছে। আপনার কেন মনে হচ্ছে যে ওকে দিয়ে জোর করে আমি কিছু চাওয়াচ্ছি? অত রমরমা দোকানের ব্যবসাটা তো পুরোটাই আপনার ভাগে পড়ল দাদাভাই। অবন্তিকা শুধু বাড়িটার অর্ধেক ভাগের বদলে 2টো তলার মালিকানা লিখে নিতে চাইছে। আপনার তাতেও এত আপত্তি? আপনার বোন তো সবসময় তার দাদাভাই বলতে অজ্ঞান। বিয়ের এত বছর পরেও সে আপনার কাছ থেকে পাওয়া ভালোবাসার মনোযোগ নিয়ে কথা বলতে গেলে অস্থির হয়ে যায়। আমারও তো মনে হতো আপনি খুব উদার মনের মানুষ, তাহলে আজ এমন হকচকিয়ে যাচ্ছেন কেন? ভেবেছিলেন বোনকে ঠকিয়ে সমস্ত সম্পত্তিটা একাই ভোগ করবেন? তাও তো আপনার বোন দোকানটা দয়া করে আপনাকেই ছেড়ে দিল।
সুদীপের কথাগুলো শুনে অরুণাংশুর মুখখানা কেমন যেন ঝুলে গেল। কোনো উত্তর দিতে পারলেন না অরুণাংশু। সুদীপের অভিযোগে ভরা প্রশ্নগুলোর জবাবে এতক্ষণ চুপচাপ অবাক হয়ে কথাগুলো শুনছিলেন অরুণাংশুর স্ত্রী মল্লিকা। স্বামীকে এইরকম নিথর নির্বাক হয়ে যেতে দেখে মল্লিকা আর্তচিৎকার দিয়ে উঠলেন। ছি ছি অবন্তিকা, তোর কাছ থেকে এটা আশা করিনি রে আমি। বাবা মা মারা গেছেন, কোথায় আমরা সবাই সবার আশ্রয় হয়ে থাকবো, তা না সম্পত্তি নিয়ে গোলযোগ পাকাতে চলে এলি। তোর দাদাভাইকে অস্বীকার করেছেন কোনো দিন যে তোকে তোর ভাগের সম্পত্তি তিনি দেবেন না, সবটুকু নিজেই নিয়ে নেবেন? এমন নির্লজ্জের মতো ভাগ বাটোয়ারা যে এ সংসারে হবে আমি ভাবতে পারিনি রে কখনো। কথার পিঠে কথা, চাপানুতোর পরস্পরকে দোষারোপ চলতেই থাকলো। উত্তেজনায় সুদীপ আর মল্লিকার কণ্ঠস্বর চরম অবস্থায় পৌঁছল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, অরুণাংশু আর অবন্তিকার দুই ভাই বোন কিন্তু একদম চুপ। একেবারে নির্বাক চলচ্চিত্রের মতোই বসে রইলেন দুজনেই। নিজেদের স্বামী বা স্ত্রীকে একটিবারের জন্য চুপ করার কথা তারা বলতে পারলেন না। অরুণাংশুর ছেলে অপ্রতিম আর অবন্তিকার দুই ছেলে সুভাষ আর সুমিত সেদিনের পর থেকে নিজেদের মধ্যে সমস্ত রকম যোগাযোগ বন্ধ করে ফেলল। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ব্লক করে দিল। যাতায়াত বন্ধ হয়ে গেল দুই পরিবারের। যোগাযোগ যেটুকু রইল তা আইনি পরামর্শদাতাদের মাধ্যমে। কেটে গেল দীর্ঘ ছটা বছর। কেয়াতলার বাড়ির 3 তলায় নিজের অংশ বিক্রি করে দিয়ে অরুণাংশু সপরিবারে এখন থাকেন বাঘা যতীনের কাছে। লেক মার্কেটে শাড়ির দোকানের অবস্থা আগের মতো আর নেই। বছরখানেক আগে অরুণাংশুর বাইপাস সার্জারি হয়েছে। তারপর থেকে আর নিয়মিত দোকানে বসতে পারেন না অরুণাংশু। স্ত্রী মল্লিকাই এখন মোটামুটি শাড়ির দোকানটা দেখাশোনা করেন। ছেলে অপ্রতিম হায়দ্রাবাদে চাকরি পেয়ে চলে গেছে। পারিবারিক ব্যবসাতে আসার কোনো রকম ইচ্ছেই ওর নেই। চিরকালের হাসি খুশি আমোদে মানুষ অরুণাংশুকে দেখলে এখন মনে হয় একটা সর্বৈবভাবে ধ্বংস হয়ে যাওয়া নিঃশেষিত ব্যক্তিত্ব। বেঁচে আছেন, কিন্তু মনটার সবটুকুই যেন মরে গেছে কবেই। এই যে আজ যেমন ছোট মেশো শ্রাদ্ধ বাসরে এসেছেন অরুণাংশু, এমন বেরোনোটা তো প্রায় বন্ধই হয়ে গেছে ওনার এখন। শুধুমাত্র ডাক্তারের কাছে চেক আপে যাওয়া ছাড়া বাড়ি থেকে বেরোতেই চান না অরুণাংশু। ভালো লাগে না কোনো কিছুই। ছোট মাসির সঙ্গে দেখা করে একটু বসবেন বলে জায়গা খুঁজছিলেন অরুণাংশু। বেশিক্ষণ দাঁড়ালে কেমন যেন হাঁপ ধরে যায়। মল্লিকা স্বামীকে পাকার হাওয়া পাওয়া যাবে এমন একটা জায়গা দেখে বসালেন। ঘটনাচক্রে অজান্তেই অবন্তিকা সুদীপ অরুণাংশুদের ঠিক মুখোমুখি এসে জায়গা পেয়ে ওখানেই বসেছেন। বসে দাদাভাইয়ের দিকে হঠাৎ চোখ পড়ল অবন্তিকার। কতদিন পরে দাদাভাইকে এমন সামনে থেকে দেখার সুযোগ হলো অবন্তিকার। আত্মীয় স্বজনদের কাছে শুনেছিলেন দাদাভাই খুবই অসুস্থ, দাদাভাইয়ের অপারেশন হয়েছে, কিন্তু দাদাভাইয়ের শরীরটা যে এতটা ভেঙে গেছে সেটা ভাবতেও পারেননি অবন্তিকা। এই 6টা বছর ধরে নিজের মনে অবন্তিকা ক্ষতবিক্ষত হয়েছেন বারবার। কতবার মনে হয়েছে দাদাভাইয়ের হাত দুটো ধরে বলেন যে, দাদাভাই তুই এই পৈতৃক বাড়িটা ছেড়ে কোথাও যাস না রে। এটা তো শুধু আমাদের বাড়ি নয়, আমাদের বাবা মায়ের সমস্ত স্মৃতি, তোর আর আমার ছোটবেলার বেড়ে ওঠা সব ইতিহাস যে এই বাড়িটার সমস্ত জায়গাগুলোতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু তাহলে স্বামী সুদীপের সাথে সম্পর্কটা যে একেবারেই ছিন্ন ভিন্ন হয়ে যেত অবন্তিকার। অবন্তিকার দুই ছেলেও বাবার কথার কোনো প্রতিবাদ করেনি। একবারও বলেনি যে অত নিক্তি মেপে ভাগ বাটোয়ারা করবার কোনো দরকার নেই, মামার বাড়ি যেমন ছিল তেমনই থাক। আমাদের নিজেদের তো কত সুন্দর 3টে বাড়ি আছে বাবা, ওরা না হয় ভালো থাকুন ওদের মতো। কি হবে আমাদের আর ওদের বাড়ি নিয়ে বা বাড়ি বিক্রির টাকা নিয়ে? কেয়াতলার বাড়িটা বিক্রি হয়ে গেছে। অবন্তিকা মাঝে মাঝে বিকেলবেলা কাউকে কিছু না বলে চলে যান ওখানে। গোটা বাড়িটা ভেঙে চুরে নতুন ফ্ল্যাট বাড়ি উঠছে। দাদাভাইরা আগেই 3 তলাটা বিক্রি করে দিয়েছিলেন। অত্যন্ত চড়া দামে সুদীপও ও বাড়ির 2টো তলায় বিক্রি করে দিয়েছেন। অবন্তিকা প্রায় রোজ রাতেই বাড়িটা স্বপ্ন দেখেন। মনে হয় সব কিছু আগের মতোই আছে। গত 6 বছরে প্রতি বছর ভাইফোঁটার সময় অবন্তিকা সকলের অলক্ষ্যে নিজেকে লুকিয়ে রাখতে চান যেন। সারাটা জীবন ধরে যে উৎসবটা তাকে উজ্জীবিত করত সম্পূর্ণ সত্তা জুড়ে, সেই উৎসবটা একেবারে অর্থহীন হয়ে গেছে আজ তার কাছে। এত কিছুর পরেও দাদাভাইয়ের উপর ভীষণ অভিমান হয়। বৌদি কত কথা যে শুনিয়েছিলেন অবন্তিকাকে, দাদাভাই একটুও প্রতিবাদ করলেন না। দাদাভাই বুঝতেই পারলেন না অবন্তিকার কোথায় সমস্যাটা ছিল। কেন অবন্তিকা সুদীপের কথার কোনো প্রতিবাদ করতে পারেননি? দাদাভাই তো জানেন
ছোট থেকেই তার বোন কেমন নির্বিরোধী, শান্ত, চুপচাপ। অবন্তিকা ছোট থেকে বড় হয়েছেন দাদাভাই আর বাবা মায়ের ছত্রছায়ায়। কোনো দিনই তার চরিত্রে তেমন নিজস্বতা ছিল না। বিয়ের পরে অবন্তিকা পুরোপুরি আত্মসমর্পণ করেছেন স্বামী সুদীপের প্রখর ব্যক্তিত্বের কাছে। এই সম্পত্তি ভাগ বাটোয়ারার প্রস্তাবে অবন্তিকার যে নিজস্ব কোনো মতামত ছিল না, তা কি দাদাভাই বুঝতে পারেননি? এই 6 বছরে একবারও তো দাদাভাই তার বোনের সঙ্গে যোগাযোগ করবার কোনো রকম চেষ্টা করেননি। কখনো কি দাদাভাইয়ের মনে হয়নি অবন্তিকার কথা? এত চিরন্তন অমূল্য সম্পর্কটা এত তুচ্ছ হয়ে গেল তাদের। দাদাভাইয়ের কথা মনে হলেই যে একরাশ অফুরান ভালো লাগায় আচ্ছন্ন হয়ে যান এখনো অবন্তিকা। সেই দাদাভাই এত পর করে দিলেন তাকে। তবু দাদাভাইকে দেখে সমস্ত শরীরটা মুচড়ে কেমন কান্না আসছে যেন অবন্তিকার। দাদাভাই, তুই একেবারেই ভুলে গেলি আমাকে? দাদাভাই, তোর ছোটবেলার কোনো কথাই কি আজ আর মনে নেই? আমার যে চিরকালের অহংকার ছিলি রে তুই। বাবা মায়ের চিরকালীন দৃঢ় বিশ্বাস ছিল যে ওনারা না থাকলেও তোর আর আমার সম্পর্কটা সবসময় খুব অটুট বন্ধনে জড়িয়ে থাকবে। দাদাভাই, আমাদের সব কিছু এমন নষ্ট হয়ে গেল কেন রে? অব্যক্ত প্রশ্নগুলো অবন্তিকার মনের মধ্যে ঘুরপাক খেয়ে তোলপাড় করে ফেলছে অবন্তিকাকে। ভীষণ অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন অবন্তিকা। খেয়াল করেননি ক্যাটারিংয়ের ছেলেটি কখন যেন শরবত নিয়ে এসেছে। অবন্তিকার মোবাইলে একটা ফোন এসেছে। ফোনটা ধরার জন্য হাতটা সরাতে গিয়ে শরবতের গ্লাসটা অবন্তিকার হাতে ধাক্কা লেগে মাটিতে পড়ে গেল। লজ্জা পেয়ে অবন্তিকা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে ভেঙে যাওয়া কাঁচের টুকরোগুলো কুড়োতে গেলে একটা টুকরো ফুটে গেল অবন্তিকার হাতে, আর সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত। সুদীপ ধমকে উঠলেন স্ত্রীকে, বসে বসে কি ধ্যান করছো? হাতটা কেটে একটা কাণ্ড ঘটালে দেখছি। অবন্তিকা প্রাণপণে রক্ত বন্ধ করার চেষ্টা করছেন। এটা তার একটা রোগ ছোটবেলা থেকে। একবার রক্ত পড়তে শুরু করলে সহজে বন্ধ হতে চায় না। অরুণাংশু হঠাৎ খেয়াল করলেন অবন্তিকার অবস্থাটা। প্রায় লাফিয়ে বোনের কাছে চলে এসে চিৎকার করে স্ত্রী মল্লিকাকে ডেকে বললেন, শিগগিরই যেখানে রান্নাবান্না হচ্ছে সেখান থেকে একটু চিনি নিয়ে এসো, আর হলুদও। এগুলো না লাগালে বোনের রক্ত পড়াটা বন্ধ হবে না। ছোটবেলা থেকে এই তো এক রোগ। কম ভুগিয়েছিস বোন তুই আমাকে এই নিয়ে? শ্রাদ্ধ বাসরে উপস্থিত মানুষজন অবাক হয়ে দেখলেন বয়স্ক অসুস্থ দাদা কি অপরিসীম মমতায় বোনের হাতে রক্ত পড়াটা বন্ধ করলেন। আত্মীয় স্বজনেরা ফিসফিস করে বললেন, কত ঢং জানে বাবা, এমনিতে তো মুখ দেখা দেখি বন্ধ, এখন আবার বোনকে নিয়ে কত আদিক্ষেতা। অবন্তিকা অঝোর ধারায় কেঁদে চলেছেন। কত কান্না যে জমা হয়েছিল। সুদীপ আর মল্লিকা ভাই বোনের রকম সকম দেখে একদম হতবাক হয়ে গেছেন। চেঁচামেচি শুনে ধীর পায়ে ছোট মাসি এসে দাদাভাই আর তার বোনের কাণ্ড কারখানা দেখে শুনে স্বগতোক্তি করে বললেন, দাদার বোনের সম্পর্কে সব কিছু ভাগ বাটোয়ারার পরেও এই ভাগশেষটুকু এখনো থেকেই গেছে, থেকেই যায়, থেকেই যাবে। এই ভাগশেষটুকুই যে ভাই বোনের সম্পর্কে চিরজন্মের বন্ধন, এ যে হারানোর নয়। ভাগ্যিস ভাই বোনের সম্পর্কের এই ভাগশেষটুকু থেকেই যায়। অবন্তিকার অরুণাংশুর মতো দাদাভাই আর বোনেরা, আপনারা কি শুনতে পাচ্ছেন ছোট মাসির অস্পষ্ট বলা বক্তব্যগুলো? আপনারা কি সত্যি সত্যি বিশ্বাস করছেন যে সব কিছু ভাগ বাটোয়ারা হয়ে যাওয়ার পরেও ভাই বোনের সম্পর্কের এই নিখাত ভাগশেষটুকু থেকেই যায়? আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।